অচিনপুর থানার মনোহরপুর গ্রামের ছাতিমতলার ঘাটে মাঝে মাঝে গ্রামের লোকদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। ওই থানায় আগে যিনি বড়বাবু ছিলেন, তিনি দিন রাত এক করেও এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। শেষ ভরসা হিসাবে সেখানে বিমলকে পাঠানো হচ্ছে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আগে স্যার, আমি নরেন, কনস্টেবল নরেন, আপনাকে নিয়ে যেতে এসেছি। বেশ বেশ। তা নরেন, এলাকার যা অবস্থা দেখছি, আমাদেরকে হেঁটে যেতে হবে নাকি? আগে না স্যার, একটা ভ্যানের ব্যবস্থা করেছি। রাস্তা পার হয়েই ভ্যান দাঁড়িয়ে আছে। আপনি একটু কষ্ট করে ওই পর্যন্ত চলুন। গাড়িটা নষ্ট হয়ে থানাতেই পড়ে আছে, বড় কর্তার জায়গা ফাঁকা, তাই আর সারানো হয়নি। আমি যখন এসে পড়েছি তখন সব ঠিক হয়ে যাবে। সামান্য একটু সময় লাগবে, এই যা। কথা বলতে বলতে বিমল বাবু আর নরেন জানের কাছে চলে আসে। হাতের ব্যাগ দুটো নরেন আগে তার হাতে নিয়েছিল। ব্যাগ দুটো নরেন ভ্যানের মাঝ বরাবর রেখে বিমল বাবুকে উঠতে বললেন। ধীরগতির ভ্যানে গিয়ে চলল থানার দিকে। শোনো নরেন, থানায় ব্যাগ দুটো রেখে ছাতিমতলার ঘাটে যেতে হবে একবার। কি বলছেন স্যার, এই রাতের বেলা সাতিমতলার ঘাটে? না না স্যার, আমরা বরং কাল সকালে যাই। নরেন, তুমি আমার স্যার নাকি আমি তোমার স্যার? নরেন ভালোভাবে বুঝতে পারে এই বড়বাবু কাজের বেলায় 16 আনা। এই চাকরি বাঁচাতে প্রাণের মায়া যে ত্যাগ করতে হবে, এটা সে ভালোই বুঝতে পারলো। অমন কথা বলবেন না স্যার। আসলে রাতে ওই সাতিমতলার ঘাটে কেউ গেলে আর জ্যান্ত ফিরে আসে না, তাই বললাম। এই নগেন, আমাদের এখানেই নামিয়ে দাও। এখানে কে নরেন? আগে বড় বাবু, এখান থেকে ঘাট কাছেই। আপনি তো বললেন রাতেই যাবেন, তাই এখানে নামলাম। এই নগেন, বড় বাবুর এই ব্যাগগুলো থানায় পৌঁছে দিয়ে এসো। ভ্যান চালক চলে যায় থানার দিকে। বিমল বাবু আর নরেন যেতে থাকে ছাতিমতলার ঘাটের দিকে। আচ্ছা নরেন, তুমি এই থানায় আছো কতদিন? এই তো বাবু, তা হবে প্রায় বছর 8। তুমি কিছু জানো না এই মৃত্যুর রহস্য সম্পর্কে? আগে বড় বাবু, এই ঘটনা আরো পুরনো, কেউ সঠিক বলতে পারে না। বড় বাবু, আমরা নদীর পাড়ে চলে এসেছি। এই নদীর ওই পারেই হলো সাতিমতলার ঘাট, মানে ভুতুরে। ধুর নরেন, এই সময়ে এসেও কেউ এসব ভূত আত্মা পিশাচ বিশ্বাস করে নাকি? চলো, নৌকা ধরো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি নৌকা ঘাটে আসে। এই মাঝি, ওই পারে যাবে ছাতিমতলার ঘাট? ছাতিমতলার কথা শুনেই মাঝির চোখ মুখ কেমন হয়ে যায়, সারা শরীর যেন কাঁপতে থাকে। না বাবু, এখন আমি নৌকা ঘাটে বেঁধে বাড়ি যাব। ওখানে যাবেন নে বাবু, ওখানে যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না। তোমরা আসলেই এক একটা ভিতুর ডিম। যাও, তোমার যেতে হবে না, নৌকার বইটা দিয়ে যাও। আগে আপনাকে কেন? এই মাঝি, উনি হলেন আমাদের থানার বড় বাবু, নতুন বড় বাবু। এ কথা শুনে মাঝি বইটা দিয়ে চলে যায়। আর নরেন বইটা বাইতে ছাতিমতলার ঘাটে পৌঁছায়। বড় বাবু, চলুন ফিরে যাই, এখনো সময় আছে। আবার শুরু করলে তুমি? তারা দুজনে সেই গাছের তলায় পৌঁছায়। চারিদিকটা একদম ঘুটঘুটে কালো, শুধু ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক। একদম জনমানব শূন্য চারিপাশ। আসলেই জায়গাটা কেমন গা ছমছমে। চলো একটু সামনে এগিয়ে দেখি। চলুন বড় বাবু। এগোতে যাবে তখনই এক ভয়ঙ্কর আওয়াজ তাদের কানে আসে। আর নরেন বলে, ও এসে গেছে বড় বাবু, বড় বাবু ও এসে গেছে। রাম 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 রাম,
রাম 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 রাম। কাল সকালে গ্রামের সবাই আমাদের নিথর দেহ পাবে। রক্ষে করো ভগবান, রক্ষে করো। রাম 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 রাম। রাম 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 রাম। আরে চুপ করো, দেখি আওয়াজটা কোন দিক থেকে আসছে। নরেন, তোমার যা অবস্থা, আমি রিস্ক নিতে চাচ্ছি না। চলো, ওখানে একটা কুঠির দেখা যাচ্ছে, চলো গিয়ে দেখি ওখানে থাকার ব্যবস্থা হয় কিনা। ভেতরে কেউ আছে? কি হলো, শুনছেন? ভেতরে কেউ আছেন? কি গো বাবুরা, তোমরা এত রাতে এখানে কি করো? সে অনেক কথা গো বুড়িমা, তুমি কি আমাদের আজ রাতটা এখানে থাকতে দেবে? অনেক উপকার হয় গো। আচ্ছা বুড়িমা, এ দিকটা তো জনমানব শূন্য, তার উপর প্রতিদিন এখানে রহস্যজনক মৃত্যু হয়। তুমি এখানে একা থাকো, ভয় করে না? তা তো করে বাবুরা, কিন্তু উপায় নেই। আমি যে এখান থেকে কোথাও যেতে পারবো না, আর সন্ধ্যের পরে আমি বাহিরে যাই না। তা তোমরা এখানে কেন বাবুরা? আমরা থানা থেকে এসেছি বুড়িমা। তা তুমি কি এই মৃত্যু রহস্যের ব্যাপারে কিছু বলতে পারবে? শুনবে, কিন্তু শুনে কি করবে? তোমরা যে তার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। সে না হয় পরে দেখা যাবে, আগে তো বলো। তাহলে শোনো, এই গ্রামেই এক মেয়ে ছিল, নাম ছিল দুর্গা। বয়স হবে এই 15 কি 17। তন্ত্র মন্ত্র শেখার প্রতি তার অনেক দুর্বলতা ছিল, তাই সে এক তান্ত্রিকের কাছে যায়। কিন্তু তান্ত্রিক তাকে কিছু না শিখিয়ে তাড়িয়ে দিয়েছিল। কেন? আর তারপর কি হলো? কারণ দুর্গার সেই তন্ত্র মন্ত্র ভালো কাজের জন্য ব্যবহার করবে না। তান্ত্রিক সেটা বুঝতে পেরেছিল, তাই তো দুর্গাকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু দুর্গা যে ছিল ভীষণ জেদি আর রাগী, তাই সে রাতের আধারে চুপিসারে তান্ত্রিকের বাড়িতে যায়, আর একটি পুরনো পুঁথি চুরি করে নিয়ে বাড়িতে এসে পড়তে শুরু করে। আর তার চোখ আটকে যায় একটা মন্ত্রে, যা ছিল পিশাচিনীকে বশ করার। আর সে সেটা আয়ত্ত করে ফেলেছিল। একদিন সে রাতের আধারে যজ্ঞ করতে বসে, আর তার ডাক শুনে পিশাচিনী সেখানে হাজির হয়। মালকিন, হুকুম করুন। এক্ষুনি আমাকে একটি মৃত লাশ এনে দাও। পিতাশ্রী মুহূর্তের মধ্যেই সেখানে একটি লাশ নিয়ে আসে, আর এসব দেখে দুর্গা খুব আনন্দ পায়। সে পিতাশ্রীকে আনন্দে মেতে ওঠে। তুমি এই লাশের ভিতরে প্রবেশ করো। আমার যাওয়ার সময় হয়ে গেছে, মালকিন আমাকে যাওয়ার অনুমতি দিন।
দুর্গার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে যে পিশাচিনীকে আনার মন্ত্র আয়ত্ত করেছিল, কিন্তু তাকে কিভাবে ফেরত পাঠানোর যাবে সেই মন্ত্র তার অজানা ছিল। সে তখনই সেই বইয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোনো উপায় সেখানে লেখা ছিল না। তাই নিয়ম অনুযায়ী কেউ যদি পিশাচিনীকে ডেকে ফেরত না পাঠাতে পারে, সেই ব্যক্তিকে সেই পিশাচিনীকে সারা জীবন বইয়ে বেড়াতে হবে। আর দুর্গাও তাই করছে। সে বাসা বেঁধেছে ওই ছাতিম গাছে, রোজ তার রক্ত লাগে। কি কি কি- কি বলছো বুড়িমা? তুমি কি কখনো দেখেছো সেই পিশাচিনীকে? কেমন দেখতে সে? আমাকে দেখার তোর অনেক শখ, তাই না রে? এই দেখ, আমার বড্ড পিপাসা পেয়েছে, এখন তোর রক্ত চাই। নরেন, রান, মনে করো মৃত্যু তোমার পিছনে। এই বলে তারা প্রাণপণে ছুটতে থাকে, আর পিশাচিনীও পিছনে দৌড়াতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর তাদের আর পা চলে না। মাথা ঘুরতে ঘুরতে দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। সকালবেলা একজন বৃদ্ধা তাদের জ্ঞান ফেরায়। কে তোমরা? আমরা ছাতিম তলার পিশাচিনী। বড় বাবু, কি বলছেন এসব? নরেন, তাড়াতাড়ি চলো, ওই তান্ত্রিককে খুঁজে বের করতে হবে। তারপর নরেন ও বিমল মিলে অনেক খুঁজে সে তান্ত্রিককে বের করে। আর তান্ত্রিককে সব খুলে বলার পর তান্ত্রিক সেই ছাতিম তলায় গিয়ে যজ্ঞ করে, আর অনেক যজ্ঞ করার পর পিশাচিনীকে ফেরত পাঠিয়ে দেয়। কি রে গৌরী, গৌরী, কোথায় গেলি? কি হলো মা, ডাকছো কেন? কিছু বলবে? ডাকছি কি আর সাধে? কোনো কাজ কি করতে হবে না নাকি? হ্যাঁ, সারাদিন শুয়ে বসে থাকিস। এভাবে তুমি কেন বলছো মা? আমি তো সকাল থেকে তোমার সব কাজ করে দিয়েছি। তাহলে সবজিগুলো কে উঠিয়ে নিয়ে আসবে শুনি? যা, সবজি বাগান থেকে কিছু বেগুন উঠিয়ে নিয়ে আয়। কি বলছো মা? এর রোদে আমি সবজি বাগানে যাব? হ্যাঁ, যাবি তো কি হয়েছে? এই রোদে সবজি বাগানে গেলে কি তোর চেহারা নষ্ট হয়ে যাবে না? তুই দেখতে তো এমনিতেই কালো। মায়ের মুখে এমন কথা শুনে গৌরীর মন খারাপ হয়ে যায়, আর গৌরী সেখান থেকে চলে যায়। গৌরী দেখতে ছিল অনেক কালো, আর গৌরীর চুল ছিল অনেক লম্বা। আর গৌরী তখন সেই সবজি বাগানে গেল। আর কিছু বেগুন উঠিয়ে নিয়ে এলো। তখন গৌরীর বাবা গৌরীকে বলল, কি রে মা, এই রোদে কোথায় গিয়েছিলি? এই তো বাবা সবজি বাগানে এই বেগুনগুলো আনতে গিয়েছিলাম। এই রোদে তুই বাগানে কেন গেলি রে মা? এই রোদে বাহিরে থাকলে তো অসুস্থ হয়ে যাবি। হ্যাঁ, হয়েছে হয়েছে, মেয়ের প্রতি আর দরদ দেখাতে হবে না। এই গৌরী, যা ঘরে যা আর কাজ কর। তুমি মেয়েটার সাথে এমন করো কেন? কদিন পর তো মেয়েটার বিয়ে দিতে হবে, আমাদের রেখে চলে যাবে। কে করবে তোমার এই মেয়েকে বিয়ে? কেউ বিয়ে করবে না, বুঝলে? সবাই আসবে আর চলে যাবে। এ কথা বলে গৌরীর মা সেখান থেকে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল।
একদিন গৌরীকে পাত্রপক্ষ দেখতে এলো, আর গৌরী তাদের সামনে গেল। এ মা, এই মেয়ে তো দেখছি অনেক কালো। আমরা তো ভেবেছিলাম মেয়ে অনেক সুন্দর দেখতে, তাই তো আমরা এখানে এলাম। আমার মেয়ে কালো হয়েছে তো কি হয়েছে? আমার মেয়ে যে লক্ষ্মী, সব কাজ পারে, হাতের রান্নাও সুস্বাদু। না না দাদা, আমরা সুন্দর মেয়ে চাই, এগুলো গুণ চাই না। এই চলো তোমরা। যাবেন না দিদি, বসুন বসুন। এরপর তারা সেখান থেকে চলে গেল। তখনই গৌরীর মা গৌরীকে বলতে লাগলো, এই মেয়ে নাকি লক্ষ্মী। লক্ষ্মী হলে কি আর এভাবে বিয়ে ভেঙে যায়? কেউ তো পছন্দই করে না। আমি কি করব মা, ভগবান যে আমাকে কালো করেই বানিয়েছে। গৌরীর মা গৌরীকে অনেক কথা শোনালো। এসব শুনে গৌরী কান্না করতে করতে পুকুর পাড়ে চলে যায়, আর সেখানে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করলো, আর তখনই গৌরী বাড়িতে চলে গেল। আস্তে আস্তে 1 বছর কেটে যায়, আর এরপর গৌরীর একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। গৌরী এখন তার শ্বশুর বাড়িতেই থাকে। কি ব্যাপার বৌমা, সারাদিন কে শুয়ে বসে থাকবে নাকি শুনি? থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে আনো। ঠিক আছে মা, যাচ্ছি। আরে বাহ, এই পুকুরটা তো অনেক সুন্দর। থালা বাসনগুলো ধুয়ে নেই, তারপর আমি এখানে আমার চুলগুলো ভিজিয়ে নিব। গৌরী সে পুকুরে থালা বাসনগুলো ধুয়ে নেয়, আর এরপর তার চুলগুলো পানিতে ভেজায়। তখনই সে পানিতে থাকা সকল মাছ চুলের সুগন্ধি পেয়ে সেখানে আসে, আর সবগুলো মাছ গৌরীর চুলের সাথে আটকা পড়ে, আর গৌরী চুলগুলো পানি থেকে উঠায়। আরে, এসব আমি কি দেখছি? আমার চুলে তো অনেক মাছ উঠেছে, মাছগুলো বরং উঠিয়ে নেই। এই বলে গৌরী মাছগুলো উঠিয়ে নিয়ে বাড়িতে চলে এলো, আর শাশুড়িকে ডাকতে লাগলো, মা, ও মা, দেখে যান। আরে কি হলো বৌমা, এভাবে ডাকছো কেন? আরে এতগুলো মাছ তুমি কোথায় পেলে? এইগুলো মাছ আমি পুকুর থেকে মেরে এনেছি মা। জাল কোথায় পেলে? আমাদের বাড়িতে তো কোনো জাল নেই। আমার চুলগুলো দিয়েই মাছ ধরেছি মা। কি সব বলছো তুমি এগুলো? হ্যাঁ, চুল দিয়ে মাছ ধরেছো মানে? না না, এটা অসম্ভব। চুল দিয়ে মাছ ধরা যায় নাকি? সম্ভব মা, সম্ভব। আপনি কাল দেখলেই বুঝতে পারবেন। এরপর গৌরী সেই মাছগুলো নিয়ে ঘরে চলে গেল। পরদিন সকালবেলা গৌরী তার শাশুড়িকে নিয়ে আবার পুকুর পাড়ে এলো, আর গৌরী তার চুলগুলো পানিতে ভাসিয়ে দিল। কিছুক্ষণ পর গৌরীর চুলে অনেকগুলো মাছ আটকা পড়ল। গৌরী তার চুলগুলো পানি থেকে উঠিয়ে নিল। আরে বাহ, তাই তো, এ যে অনেক মাছ। ভালোই হলো বৌমা, তোমার এই বড় চুল দিয়ে মাছ মারতে পারবো আমরা। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। চলেন এই মাছগুলো নিয়ে বাড়িতে যাই। এরপর তারা বাড়িতে চলে গেল। এরপর থেকে গৌরী তার চুল দিয়ে মাছ মারতো, আর গৌরীর স্বামী সেই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করত। এভাবেই তাদের দিন ভালোই যাচ্ছিল। হ্যাঁ বৌমা, তুমি যে আমার ঘরে লক্ষ্মী। তুমি আসার পর আমাদের সংসারে সব অভাব দূর হয়ে গেছে। আপনি আমায় আশীর্বাদ করবেন মা, যেন এভাবেই সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি।
এভাবে তাদের দিন খুব সুখেই কাটছিল। অন্যদিকে এ সব কিছু গৌরীর মা বাবা শুনতে পেল। আমার মেয়েটা যে অনেক সুখে আছে, আমার অনেক ভালো লাগছে। তা তো ভালো লাগবেই। মেয়ে এই বাড়িতে থাকতে এই বাড়ির তো কোনো উন্নতি হয়নি, আর এখন শ্বশুর বাড়িতে গেছে আর তাদের কপাল খুলে গেছে। এভাবে কেন বলছো গো? আমার মেয়ে সুখী, আর মেয়ের সুখে আমরাও সুখী। ভগবানের অশেষ কৃপা, ভগবান আমার মেয়ের দিকে তাকিয়েছে। হ্যাঁ, হয়েছে হয়েছে। যাও এবার বাজার গিয়ে বাজার করে নিয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। এ কথা বলে গৌরীর বাবা বাজার করে নিয়ে এলো। মা, ও মা, আমি খেলতে চাই, শুধু একবার যেতে দাও মা। না রে মা, এখন খেলতে যেতে হবে না। চারদিকে শুধু পানি আর পানি। যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে রে মা? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। তুই তো সাঁতারও জানিস না রে মা, তোকে আমি একা কোথাও যেতে দিব না। তুই বরং আমার সাথে কাজ কর। এরপর মিনু তার মায়ের সাথে কাজ করতে থাকে। মিনু ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তারা মিনুকে অনেক ভালোবাসে। আচ্ছা মা, বাবা এখনো আসছে না কেন? বাবা তো তাড়াতাড়ি বাসায় চলে আসে, আজ এত দেরি হচ্ছে যে। হয়তো অনেক কাজ পড়ে গেছে, কাজ শেষ হলেই চলে আসবে। এভাবে মিনু তার মাকে সাহায্য করতে থাকে। অন্যদিকে মিনুর বাবা রাকেশ মাটির তৈরি অনেক জিনিসপত্র বানাতো, আর বাজারে একটি দোকানও ছিল। রাকেশ সারাদিন কাজ করে রাতে বাসায় আসতো। গিন্নি, ও গিন্নি। কি ব্যাপার গো, আজ তোমার আসতে এত দেরি হলো যে? এতক্ষণ কি করলে শুনি? আজ একজন আমার দোকানে এসেছিল। সেই লোকটা অনেকগুলো হাঁড়ি কলসি বানাতে দিয়ে গেছে, এতে বেশ কিছু টাকা পাবো। এটা তো খুবই ভালো কথা গো, ভালোই হলো। এবার ওই টাকা দিয়ে রান্নাঘরের টিনের চালাটা ঠিক করতে পারবো। টিনের চালাটা যে নষ্ট হয়ে গেছে, বৃষ্টি হলেই পানি পড়ে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এবার ভালোভাবে সবগুলো জিনিস বানাতে হবে। এবার আমাকে খেতে দাও তো, অনেক খিদে পেয়ে গেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এরপর রাধা তার স্বামীর জন্য খাবার এনে দেয়, আর রাকেশ খাবার খেয়ে নেয়। এরপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা রাকেশ দোকানে যায় আর কাজ করে। এরপর রাধা তার মেয়েকে বলে, মা মিনু, তুই বাড়িতেই থাক, আমি নদী থেকে জল নিয়ে আসছি। ঠিক আছে মা। এরপর রাধা কলসি নিয়ে নদী থেকে জল আনতে যায়। তখনই সেখানে আরো কয়েকজন জল নিতে এসেছিল। তখনই সেখানে থাকা একটি মহিলা বলে ওঠে, কি ব্যাপার দিদি, আজ এত তাড়াতাড়ি জল নিতে এলেন যে? আপনি তো সব সময় দেরি করে আসতেন। আজ বাড়িতে একটি পুজোর আয়োজন করেছি, তাই ভাবলাম গোসলও করে আসি আর তার সাথে জলও আনি। তা তো ভালো কথা। তোমরাও এসো, পুজোটা দিয়ে যেও। ঠিক আছে দিদি। এ কথা বলে সেই মহিলাগুলো সেখান থেকে চলে গেল, আর রাধা নদীতে নামলো আর গোসল করতে লাগলো। তখনই সেখানে একটি জলপরী চলে এলো। ও মা, এটা কি জলপরী নাকি? আমি কি সত্যি দেখছি? হ্যাঁ রাধা, তুমি সত্যি দেখেছো। বলো বলো, তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব।
মা, এ তো দেখছি মেঘনা চাইতে জল। পরি, তুমি আমাকে অনেক বেশি সুন্দরী বানিয়ে দাও, আমাকে বড়লোক বানিয়ে দাও। এত বড়লোক বানিয়ে দেবে যেন গ্রামের সবাই আমার কথা সব সময় শোনে। দাঁড়াও। কি হলো জলপরি? না, আমি আর তোমাকে কিচ্ছু দেব না, কারণ তুমি অনেক লোভী। তুমি শুধু নিজের কথাই ভেবেছো, অন্যের কথা ভাবনি, তাই আমি তোমাকে কিচ্ছুই দেব না। জলপরি আর রাধার মাঝে কথা হচ্ছিল, আর এই ঘটনা সেই মহিলাটি দেখতে থাকে। আরে, এই যে জলপরি, কিন্তু জলপরির সাথে রাধা কিসের কথা বলছে? দেখতে হচ্ছে ঘটনাটা। আমি তাদেরকেই সাহায্য করি যারা অনেক ভালো আর তাদের মন মানসিকতাও ভালো, কিন্তু আমি তোমার মাঝে এরকম কিছু দেখিনি, আর তুমি অনেক লোভ করেছো। এবার দেখো তোমার কি শাস্তি হয়। তখনই সেই জলপরি রাধাকে এক ইলিশে পরিণত করে দেয়। এসব দেখে সেই মহিলাটি অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে রাকেশের কাছে যায় আর বলে, রাকেশ দাদা, রাকেশ দাদা, বড় বিপদ হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। আরে, কিসব বলছেন আপনি? কিসের আবার বিপদ হয়ে গেছে? আপনি তাড়াতাড়ি আমার সাথে আসুন। এই বলে সেই মহিলাটি রাকেশকে সাথে নিয়ে নদীর ঘাটে চলে আসে। অন্যদিকে জলপরি তাকে ইলিশ বানিয়ে সেখান থেকে চলে যায়। নদীর ঘাটে এসে রাকেশ বলে, আপনি আমায় নদীর ঘাটে নিয়ে এলেন যে? আরে, এত বড় ইলিশ মাছ! এটা কোনো ইলিশ মাছ নয়, এটা যে আপনার ইলিশ বউ। ইলিশ বউ মানে? কিসব বলছেন আপনি? এরপর সেই মহিলাটি রাকেশকে ঘটে যাওয়া সব ঘটনা বলে দিল। আর রাকেশ সেই ইলিশ বউয়ের সামনে গেল আর বলতে লাগলো, গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? তুমি তো ইলিশ বউ হয়ে গেছো। হ্যাঁ গো, তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। আমি যে এখানে আর থাকতে পারছি না, আমার যে অনেক কষ্ট হচ্ছে। ওই জলপরি যে আমাকে এই অবস্থা করে দিয়েছে। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আমি তোমায় ঠিক মুক্ত করব। এভাবে অনেক দিন চলে গেল। রাকেশ তার বউয়ের জন্য প্রতিদিন নদীর ঘাটে এসে জলপরীকে ডাকতে লাগলো। আর একদিন রাকেশের ডাকে জলপরী সাড়া দিল, আর জলপরী এসে রাকেশকে বলল, কি হলো? তুই এভাবে আমাকে ডাকছিলি কেন? কি হয়েছে বল এবার। জলপরি, তুমি আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, তাকে আবার আগের মতো করে দাও। কে? কে তোর স্ত্রী? ওই যে, যাকে তুমি ইলিশ মাছ বানিয়ে দিয়েছো, আমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও জলপরি। না, তোর স্ত্রীর কোনো ক্ষমা নেই। তোর স্ত্রী অনেক লোভী, অনেক বড় পাপ করেছে সে। আমি কথা দিচ্ছি জলপরি, এরকম কাজ সে আর কখনো করবে না। আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে তোর স্ত্রীকে এবারের মতো ক্ষমা করে দিলাম। এ কথা বলার সাথে সাথে রাধা ইলিশ বউ থেকে কুমোরের বউ হয়ে যায়। তখন রাধা জলপরীকে ধন্যবাদ জানায়। তোমায় অনেক ধন্যবাদ জলপরী, আমায় মুক্ত করার জন্য। চলো রাধা, বাড়িতে চলো। মা, তুমি এসেছো? তোমাকে ছাড়া এতদিন অনেক কষ্টে ছিলাম মা। তুমি আর কখনো এভাবে চলে যাবে না তো? না রে মা, যাবো না, ভগবানের কৃপায় বেঁচে গেছি। চল ঘরে যাই। এরপর রাধা তার মেয়েকে নিয়ে ঘরে চলে যায়। পরদিন সকালবেলা রাকেশ তার দোকানে যায় আর অনেক জিনিসপত্র বিক্রি করে। সেগুলো বিক্রি করে রাকেশ অনেকগুলো টাকা পায়। আরে বাহ, আজ তো অনেকগুলো টাকা পেলাম। এ কথা গিন্নি জানতে পারলে অনেক খুশি হবে। যাই,
বাজার করে বাড়িতে নিয়ে যাই। তারপর রাকেশ অনেক বাজার করলো আর এসে রাধাকে সব কথা বলে দিল। এসব শুনে রাধাও অনেক খুশি হয়ে যায় আর তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগে।